উনি তো প্রথমে ভাবেননি যে গণপরিষদে উনি ঢুকতে পারবেন, ঢুকতে চাইছেন, কিন্তু কংগ্রেস তো আটকাচ্ছে, সর্বাত্মকভাবে তাকে আটকানো হয়েছে, কোনো আশা ছিল না। ফলত তিনি সংবিধানটা আলাদা করে একটা রচনাই করেছিলেন, আর এরা কিছুতেই তাকে ঢুকতে দেবে না কংগ্রেস। তারপরে বাংলা থেকে যোগেন মণ্ডল সংবিধান সভার মধ্যে, এটা নিয়ে কোনো বিরোধিতা ছিল না। মানে আমাদের এখন দক্ষিণপন্থীরা যে কথাটা বলা যায় যে বলে না, সেটা হচ্ছে সংবিধান সভার অন্যতম সদস্য হচ্ছেন এখন যাকে বাঙালিদের সামনে দক্ষিণপন্থী আইকন হিসাবে তুলে ধরা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও এই সংরক্ষণের বিরোধিতা করেন? না, কেউ করেন, কোনো বিরোধিতাই ছিল না, কোনো বিরোধিতা ছিল। আজকে যদি দেখা যায় আজকের দিনে মহাত্মা গান্ধীর কোনো ফলোয়ার নেই, তার তো কোনো অনুগামী নেই। একটা সময় ছিল, গান্ধীবাদী অনেকেই ছিলেন। আজকে যদি বলি, আজকে তো সেই হিসেবে গান্ধীবাদী, খুব কট্টর গান্ধীবাদী সংগঠন এসব কিছু নেই, খুব হাতে গোনা কয়েক, খুব হাতে গোনা। এবং তাদেরও বোধহয় খুব বয়স হয়ে যাচ্ছে, এবং তারা খুব কিন্তু আম্বেদকরের বিষয়টা তা নয়। আজকের দিনেও ভারতবর্ষে কোটি কোটি মানে আম্বেদকরের মানে অনুগামী আছে। নমস্কার, আপনারা দেখছেন নাগরিক.নেটের পডকাস্ট সব প্রশ্ন চলবে। আজ আমরা প্রশ্ন করব এমন একজন মানুষকে নিয়ে, যাকে নিয়ে বাঙালিদের মধ্যে খুব বেশি আলাপ আলোচনা হয় না, যার সম্পর্কে আমরা কি জানি, বস্তুত একটাই বাক্য জানি, যেটা স্কুল পাঠ্য ইতিহাস বইতে পড়েছিলাম, সেটা হলো তিনি আমাদের সংবিধান প্রণেতা, অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকরের কথা হচ্ছে, যাকে তার অনুগামীরা বাবা সাহেব আম্বেদকর বলে থাকেন। তার সম্বন্ধে খুব বেশি কিছু না জানলেও আমাদের কিন্তু তার সম্পর্কে অনেকগুলো অভিযোগ আছে। সংবিধানের যা যা ভালো মন্দ, সেগুলো সব কিছুই দায়িত্ব আমরা তাঁর ঘাড়েই চাপিয়ে থাকি। সংবিধানের যা যা আমাদের অপছন্দ, তার সবের জন্যই আম্বেদকরই দায়ী, এরকম আমাদের অনেকেরই ধারণা। এই সব নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সঙ্গে আছেন শঙ্করদা। শঙ্করদা, আপনাকে স্বাগত। শঙ্করদা, আপনি কোট আনকোট আম্বেদকরপন্থী নন, কিন্তু আপনি অনবরত আম্বেদকর চর্চা করেন। আপনি নাগরিক.নেটেও আম্বেদকরকে নিয়ে একাধিকবার লিখেছেন। আপনি কোট আনকোট আম্বেদকরপন্থী নন, এটাই আমাদের কারণ ছিল আপনাকে এই আলোচনায় ডাকার। আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে, এই যে বাঙালিদের মধ্যে একটা ধারণা তৈরি আছে যে সংবিধান প্রণেতা হচ্ছেন আম্বেদকর, ধারণাটা তৈরি হওয়ার জন্য আমাদের পাঠ্য বইগুলো পুরোদস্তুর দায়ী। ওই বাক্যটা থেকে মনে হয় যেন আম্বেদকর একা একা বসে তার মনে যা যা ছিল সেগুলো লিখে ফেললেন, ব্যাস, সেটা আমাদের দেশে সংবিধান হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তো সেরকম ছিল না। একটা সংবিধান সভা ছিল, আম্বেদকর তখন আইনমন্ত্রী ছিলেন, সেই কারণে তিনি সংবিধান সভার প্রধান হিসাবে ছিলেন। কিন্তু আসলে সংবিধানটা রচনা করেছেন নানা রাজনৈতিক মতের, নানা সামাজিক সংগঠনের বিভিন্ন মতের লোকেরা মিলে। এই যে গোটা সংবিধানটাই আম্বেদকরের ঘাড়ে চেপে গেল আমাদের চোখে, এই ঘটনাটা কি করে ঘটলো এবং কেন ঘটলো? এখানে একটু আসলে কিছু কথা এখানে মানে আসবে, সেটা সাধারণভাবে তো চর্চা হয় না। তো এটা খুব ভালো একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু হয়েছে আর কি। আসলে যখন সংবিধান সভা বা গণপরিষদও বলে আর কি, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 296 জন। এখন এই 296 জনের মধ্যে বিভিন্ন লোকজন ছিলেন, রাজনৈতিক লোকজন ছিলেন, বিভিন্ন ধর্মের লোকজন, মানে প্রতিনিধিত্ব এখানে ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল। এখন এখানে যদি আমরা দেখি, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সংবিধান সভায় যাতে আম্বেদকর ঢুকতে না পারেন, প্রথমত সর্বাত্মকভাবে সেই চেষ্টা কংগ্রেস করেছে যে আম্বেদকর যাতে সংবিধান সভায় ঢুকতে না পারেন। বল্লভভাই প্যাটেল ঘোষিত নীতি ছিল যে আমরা একে ঢুকতে দেব না, আম্বেদকর ঢুকতে চাইছিলেন। এখন দেখুন, সংবিধান রচনা করাটা একদিনের ব্যাপার হয়নি, মানে এটা 1935 থেকেই, ওই ভারত শাসন আইন যবে থেকে চালু হয়েছে তবে থেকেই ভারতবর্ষের সংবিধান কেমন হওয়া উচিত সেই নিয়ে বিভিন্ন জন মাথা ঘামিয়েছে, বিভিন্ন চিন্তাভাবনা হয়েছে, বিভিন্ন কমিটি হয়েছে বারে বারে। আম্বেদকর এখানে লাগাতার তার ভাবনা চিন্তা করতে করতে গেছেন সংবিধান নিয়ে। সংবিধান তিনি আগে একটা রচনাই করেছিলেন, যেটা তিনি এতে দেন আর কি, সোপ্টু কমিটিকে একটা দেন, তারপরে ক্রিপস মিশন তার কাছে দেন, গণপরিষদে দেবেন বলে উনি তো প্রথমে ভাবেননি যে গণপরিষদে উনি ঢুকতে পারবেন, ঢুকতে চাইছেন, কিন্তু কংগ্রেস তো আটকাচ্ছে, সর্বাত্মকভাবে তাকে আটকানো হয়েছে, কোনো আশা ছিল না। ফলত তিনি সংবিধানটা আলাদা করে একটা রচনাই করেছিলেন, আর এরা কিছুতেই তাকে ঢুকতে দেবে না কংগ্রেস। তারপরে বাংলা থেকে যোগেন মণ্ডল
যোগেন মণ্ডল এই চ্যালেঞ্জটা নিয়ে বাংলা থেকে তাকে নির্বাচিত করেন। তার জন্য তাকে প্রচণ্ড খাটতে হয়েছিল, সে একটা অন্য ইতিহাস আর কি, যে কীভাবে যোগেন মণ্ডল এই অসাধ্য সাধন করলেন। এবার আম্বেদকর যখন ঢুকলেন সংবিধান সভায়, তখন যেটা হলো সেটা হচ্ছে যে প্রথমে তো তাকে মানে বলার জন্য খুব কম সময় দেওয়া হতো, কিন্তু ধীরে ধীরে যেটা হয় সেটা হচ্ছে যে এটা সকলেই বুঝে যান যে আম্বেদকর যতটা আইন জানেন, যতটা অর্থনীতি জানেন, যতটা রাজনীতি জানেন, শুধু মানে জাতীয় নয় আন্তর্জাতিকভাবে যতগুলো সংবিধান সেই সময় অ্যাভেলেবেল ছিল তার সমস্তগুলোর খুঁটিনাটি আম্বেদকর জানতেন এবং সেগুলো নিয়ে তিনি চর্চা করতে পারতেন। তো এতটা জ্ঞান, এটা ঠিক, সেটা হচ্ছে যে সেই সময় সংবিধান সভায় যারা ছিলেন তাদের অন্য কারুর এতটা জ্ঞান সম্পন্ন অন্য কেউ ছিলেন না। এটা তো ধীরে ধীরে মানে পরিষ্কার হয়ে গেল। এখন অনেকে একটা ভুল একটু এখানে, সেটা হচ্ছে যে আম্বেদকর বোধহয় গণপরিষদের চেয়ারম্যান ছিলেন, তা নয়, কিন্তু সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার স্থায়ী চেয়ারম্যান ছিলেন। এবারে ওখানে অনেকগুলি কমিটি তৈরি হয়, বিভিন্ন কমিটি, একই মানে কেউ সংখ্যালঘু বিষয়ক, কেউ ধর্ম বিষয়ক, কেউ অর্থনীতি বিষয়ক, এরকম বিভিন্ন কমিটি তৈরি হয়। সেই কমিটিগুলো যে সমস্ত কাজ করেছিল, কি কি ধারা হতে হবে, কি কি উপধারা হতে হবে, এইগুলোকে তারা জমা দিল। জমা দেওয়ার পর যখন এই একটা বিরাট মেটেরিয়াল এসে হাজির হলো, এইটা থেকে সংবিধানটাকে লেখার জন্য একটা কমিটি হয়, সেটা হচ্ছে যে সংবিধান রচনা কমিটি। এই সংবিধান রচনা কমিটিতে আম্বেদকর ছিলেন এবং আম্বেদকর এই চেয়ারম্যান হন এই সংবিধান রচনা কমিটিটার। সেখানে 7 জন ছিলেন, এই 7 জনের মধ্যে 2 জন মারা যান, বাকিরা বয়সের ভারে 2-1 জন ইনঅ্যাক্টিভ ছিলেন, বাকিরা অতটা দায়িত্ব পালন করতে পারেননি। ফলত সংবিধানটা সেই অর্থে এই যে মেটেরিয়ালগুলো এলো সেইখান থেকে সংবিধানটাকে রচনা করেছিলেন প্রায় একা হাতে আম্বেদকর, যার ফলে একটা বাস্তব ভিত্তিও আছে এটার, সেটা হচ্ছে যে এই কথাটা চলতে থাকে যে আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, কিন্তু আম্বেদকর কখনো এই ক্রেডিট নিজে নেননি, সংবিধান রচনা করার ক্রেডিট নেননি। প্রথম কথা, এটা একটা সমবেত প্রচেষ্টার ফল, সকলেই এখানে যোগদান করেছিল, আম্বেদকরের ওপর দায়িত্ব ছিল তাকে রচনা করা। এখন এই যে তিনি রচনা করলেন, এটাও কিন্তু আম্বেদকরের যে খুব মনোপুত ছিল এমনটা নয়। এর পেছন থেকে জওহরলাল নেহেরু প্রচণ্ডভাবে কন্ট্রোল করেছেন যে কি লেখা হবে না হবে। আপনি দেখবেন যে সেটা হচ্ছে যে তুমি এই কংগ্রেস যখন মন্ত্রিসভা ত্যাগ করছেন আম্বেদকর, তার যে পদত্যাগপত্র 1951 সালে, সেইখানে তিনি তো পরিষ্কারভাবেই বলে দিচ্ছেন সেটা হচ্ছে যে তার কি কি মত পার্থক্য ছিল এবং ক্যাবিনেটের মধ্যে তার মত পার্থক্য কখনোই বাইরে আসার সুযোগ ছিল না। ফলত এখন যখন তিনি পদত্যাগ করছেন তখন সেগুলি তিনি জানাতে বাধ্য হচ্ছেন। সেখানে তিনি বিস্তারিতভাবেই বলেছেন যে তার ভয়ঙ্কর মত পার্থক্য বিভিন্ন বিষয় নিয়ে ছিল, কিন্তু এটা দাঁড়িয়ে যায় আম্বেদকর। শুধু এটা বাঙালিদের মধ্যেই দাঁড়িয়েছে এমন না, আমি সারা ভারতেই দেখেছি। বিশেষ আবার দলিতদের মধ্যে, দলিত আন্দোলনের তাদের মধ্যে আবার এটা আরও বেশি আছে, যেটা আম্বেদকরের সংবিধান। আম্বেদকরের সংবিধানে সুতরাং কোনো সেই অর্থে যদি কোনো গঠনমূলক সমালোচনাও করা হয় তখন আবার দলিত মুভমেন্ট থেকেও আবার এটার আসে যে না আম্বেদকরের সংবিধান। সুতরাং এটা এইভাবে মানে বিষয়টা দাঁড়িয়ে গেছে। এর পেছনে অন্য একটা উদ্দেশ্যও ছিল, এটা মানে শেষ কথা, সেটা হচ্ছে যে আম্বেদকরকে এই যে চেয়ারম্যান করা হলো না সংবিধান রচয়িতা কমিটির, তার পেছনে শোনা যায় যে গান্ধীজির একটা পরামর্শ ছিল। গান্ধীজি একটা জিনিস বুঝেছিলেন, সেটা হচ্ছে যে সামনে যদি আম্বেদকরকে রাখা যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে এই যে বিপুল দলিত সম্প্রদায় আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আম্বেদকরের সে যোগ্যতাও ছিল, প্রশ্নটা নয় যে তার যোগ্যতা ছিল না, আম্বেদকরই সব থেকে যোগ্য লোক ছিলেন, কিন্তু যোগ্য লোককে তো কংগ্রেস সুযোগ দেবে এমন তো হওয়ার কথা ছিল না। এটা দিয়েছিলেন এই কারণে, সেটা হচ্ছে যে আম্বেদকরকে ট্যাকটিক্যালি ব্যবহার করার একটা ভাবনাও গান্ধী নেহেরুর ছিল। এটাও একটা মানে বিষয় আছে, কিন্তু ওটা ওইভাবে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই যে ধরুন আমি শুরুতেই বললাম যে বাঙালি, বিশেষ করে বাঙালি ভদ্রলোকদের মধ্যে আম্বেদকর চর্চা খুবই কম, এবং বাঙালিদের মধ্যে আপনি যোগেন মণ্ডলের নামটা এনেই ফেললেন। বাঙালিদের মধ্যে সত্যি কথা বলতে যোগেন মণ্ডল ছাড়া সেইভাবে দলিত রাজনীতি তো সেরকমভাবে আর হয়নি, বিশেষ করে। আর যোগেন মণ্ডলেরও কাজকর্মের অধিকাংশটা স্বাধীনতার আগে, কারণ তিনি পাকিস্তান চলে গিয়েছিলেন, পরে যখন ফিরে আসেন ততদিনে অনেক বয়স হয়ে গেছে, সেই প্রভাব নেই ইত্যাদি। তো এই যে বাঙালি ভদ্রলোকদের মধ্যে আম্বেদকর চর্চা প্রায় অনুপস্থিত, কিন্তু
এই যে অভিযোগটা অন্যান্য রাজ্যের উচ্চবর্ণের লোকেদের মতোই বাঙালি ভদ্রলোকরাও করে থাকেন, যে এই যে রিজার্ভেশন করে দিল, মানে জাতভিত্তিক যে সংরক্ষণের ব্যাপারটা, সেইটার জন্যই তো দেশটার 12টা বেজে গেল। তো এই জাতভিত্তিক সংরক্ষণ সংবিধানে ঢোকানোর যে ইতিহাসটা, ওইটা যদি একটু বলেন। আসলে যখন সংবিধানটা তৈরি হচ্ছে সেই সময় বিভিন্ন ভাষণে আম্বেদকর এটা বলছেন, সেটা হচ্ছে যে একটা সংঘাতের মধ্যে বিভিন্ন সংঘাত চলছে। এক তো ধর্মীয়, হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত, দাঙ্গা এটা চলছে। দলিত সম্প্রদায় তারা মনে করছে যে আমরা আমাদের পাচ্ছি না, মানে প্রতিনিধিত্ব পাচ্ছি না, মানে নতুন ভারত গড়া হচ্ছে। তো তাহলে নতুন ভারতটা কেমন হবে? স্বাধীনতার পর একটা নতুন ভারত হচ্ছে, যেটা স্বাধীন ভারত। এই স্বাধীন ভারতটা কেমন হবে সেইটা নিয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে, এবং প্রত্যেকেই খুব উদ্বিগ্ন যে এই ভারতে, এই স্বাধীন ভারতে আমার বোধহয় খুব জায়গা থাকবে না। মানে কংগ্রেস এবং বর্ণ হিন্দু, ভারতবর্ষে বর্ণ হিন্দুদের দল ছিল কংগ্রেস, তো বর্ণ হিন্দুরাদের এতই দাপাদাপি, যার ফলে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকেই খুব উদ্বিগ্ন ছিল, সেটা হচ্ছে যে নতুন ভারত বা স্বাধীন ভারতে আমার বোধহয় জায়গাটা থাকবে না। এবং সত্যি সে সম্ভাবনা সেই সময় ছিল। তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আম্বেদকর বলছেন সেটা হচ্ছে যে এই যে সংঘাতগুলো চলছে, এই সংঘাতগুলো মেটানোর উপায়টা কি? এই যে হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত চলছে, দলিতদের সাথে বর্ণ হিন্দুদের সংঘাত চলছে, দেশীয় রাজ্যদের সঙ্গে ব্রিটিশ ভারত তার সংঘাত চলছে। এই এতগুলো যে সংঘাত, সেই সংঘাতকে মেটাতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে যে সঠিক প্রতিনিধিত্ব থাকা দরকার। সেটা সমস্ত ক্ষেত্রে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা চাকরির ক্ষেত্রে, সেটা সুযোগ সুবিধার ক্ষেত্রে, সেটা অধিকারের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এই সমস্ত সম্প্রদায়ের যাতে সঠিক প্রতিনিধিত্ব থাকে। কারণ ভারতবর্ষের ইতিহাসটা তো প্রতিনিধিত্বের ইতিহাস নয়, এটা তো আধিপত্যের ইতিহাস। তাহলে এই আধিপত্যের ইতিহাসকে ভেঙে আমি প্রতিনিধিত্বের ইতিহাসে যদি না যাই, তাহলে এই স্বাধীন ভারত কিসের স্বাধীন ভারত? ওটা তো একটা শ্রেণীর স্বাধীন ভারত হবে, সবার স্বাধীন ভারত হবে না। তো এই জায়গা থেকে আম্বেদকর এটার কথাটা আনছেন, সংরক্ষণের কথাটা আনছেন। এবং আজকের ভারতবর্ষেও যদি দেখা যায়, তাহলেও দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে সংঘাত চলে, সংঘাতের মূল কারণটাই হচ্ছে যে একদল পায় আর একদল পায় না। এটাই তো মোদ্দা কথা। আমরাও তো তাই বলি, মানে সেই অর্থে যারা মার্ক্সবাদীরা তারাও তো তাই বলে। সুতরাং সেখানে আমি করব কি করে? তাহলে একটা প্রতিনিধিত্ব আমাকে আনতে হবে। সেই জায়গা থেকে জাতভিত্তিক প্রতিনিধিত্বের কথা সেই সময় আম্বেদকর বলেছিলেন। এবং শুধু এটা আম্বেদকরের বলেছিলেন তা না, এটা তো সকলেই মেনে নিয়েছিলেন। গোটা এখানে তো কোনো বিরোধিতা ছিল না, সংবিধান সভার মধ্যে এটা নিয়ে কোনো বিরোধিতা ছিল না। মানে আমাদের এখন দক্ষিণপন্থীরা যে কথাটা বলা যায় যে বলে না, সেটা হচ্ছে সংবিধান সভার অন্যতম সদস্য হচ্ছেন এখন যাকে বাঙালিদের সামনে দক্ষিণপন্থী আইকন হিসাবে তুলে ধরা হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও এই সংরক্ষণের বিরোধিতা না কেউ করেননি, কোনো বিরোধিতাই ছিল না, কোনো বিরোধিতা ছিল না। সুতরাং সেই অর্থে এটা এবারে কেউ ভাবতে পারে 10 বছর রাখবো, কেউ ভাবতে পারে 50 বছর রাখবো, কেউ ভাবতে পারে বছর দিয়ে কেন, আমার পারপাস যখন সার্ভড হবে তখন আমি তুলে নেব। আমার উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা, উদ্দেশ্য যতদিন না সফল হয় ততদিন পর্যন্ত এটা রাখতে হবে, এভাবে কেউ ভাবতে পারে। এইরকম ভাবনার ধরন আলাদা আলাদা ছিল যে এটা। তাহলে এইখানে শঙ্করদা একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে যেটা আর কি বাঙালি ভদ্রলোকদের সারাক্ষণের একটা অভিযোগ, সেটা হচ্ছে যে ঠিক আছে তখন করেছিল, এখন তো দেশ এত এগিয়ে গেছে, এখনও এই সংরক্ষণটা রাখার কি দরকার? এবং সেটার যুক্তি হিসাবে অনেক সময় কতগুলো দৃষ্টান্ত দেওয়া হয় যে অমুক আছে, অমুকের তো বাবা মা সংরক্ষণের সুবিধা পেয়েছিল, তার ফলে যেমন ধরুন এই কয়েক বছর আগে একটি মেয়ে সে আইএএস পরীক্ষায় 2য় বা 3য় হয়েছিল, টিনা দাবি তার নাম, তার বাবা মাও আইএএস। এবার সেই জন্য তার সম্পর্কে বলা হচ্ছিল যে তাহলে ওরা সংরক্ষণের কি দরকার, এরকম একটা কথা বলা হয়। যারা সংরক্ষণ পান না, যারা জেনারেল ক্যাটেগরি, তারা বলেন আর কি। এইটার উত্তরে আপনি কি এখন সমস্যাটা হচ্ছে যে এমন নয় যে আমার 1 পুরুষ বা 2 পুরুষ বা 3 পুরুষ পাচ্ছে সুতরাং আমাকে তুলে নিতে হবে, ব্যাপারটা এটা নয়। উদ্দেশ্যটা কি, সমস্যাটা কি ছিল? কারণ ওই চতুর্বর্ণ সিস্টেমটা ছিল। আজকের দিনে প্রশ্ন সেটা হচ্ছে যে চতুর্বর্ণ সিস্টেমটা কি উঠে গেছে, এটা কি বাতিল হয়ে গেছে, মানে এটা কি এর কি আর কোনো অস্তিত্ব নেই? যদি তার অস্তিত্ব না থাকে তাহলে জাতভিত্তিক সংরক্ষণের সেই হিসেবে খুব দরকার থাকে না। কিন্তু আজকে আমরা কি দেখছি, যত দিন যাচ্ছে চতুর্বর্ণ সিস্টেম তত বেশি করে গেড়ে বসছে। যে হয়তো অর্থনৈতিকভাবেও সচ্ছল, তাকেও বা একটা বড় পোস্টেও আছেন,
অনেক জায়গায় আছেন, সেটা হচ্ছে যে স্কুলের হেডমাস্টার, কিন্তু স্কুলের গভর্নিং বডির কিংবা সেখানকার একজন স্টাফ তিনি যদি বর্ণ হিন্দু হন আর ওই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যদি নিম্নবর্ণের হয়, তাহলে তার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, বসতে পারেন না। তা আমি কিভাবে এটার ব্যাখ্যা দেব? এই তো অবস্থা দেশের। সেখানে যারা পাচ্ছেন, মানে আপনি বলছেন যে এটা কিন্তু বাঙালিরা বলে যে আমরা কাস্ট প্র্যাকটিস করি না, আপনি বলছেন যে পশ্চিমবাংলা তো এরকম আছে। উচ্চ বর্ণ সারা ভারতবর্ষে এক, এটা বুঝতে হবে। কারণ উচ্চ বাঙালিদের মধ্যে তো উচ্চবর্ণ ছিল না, তো ব্রাহ্মণ বলে তো বাঙালিদের মধ্যে কিছু ছিল না। সেনরা বাইরে থেকে, সেন রাজবংশের সময় বাইরে থেকে উচ্চবর্ণদের নিয়ে আসা হলো। 100 পরিবার বলা হয়, 100 পরিবারকে নিয়ে আসা হলো। এখান থেকে তো উচ্চবর্ণ বা ব্রাহ্মণ সম্প্রদায় মানে সৃষ্টি হলো। তা না হলে বাংলা বা দক্ষিণ ভারতও তাই, দক্ষিণ ভারতের ইতিহাসও তাই। উত্তর, পূর্ব এবং দক্ষিণ এর ইতিহাসটা তো আলাদা। সেখানে যাদেরকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, তারা তো সেই অর্থে উচ্চ বর্ণের লোক। এই উচ্চ বর্ণের যে মানসিক কাঠামো, এটা গোটা ভারতবর্ষে এক। এখানে বাঙালি বলে কোনো ইয়ে নেই, উদারতাবাদ আছে বা এক ধরনের আধুনিকতা আছে, এই ধরনের কথার খুব বাস্তব ভিত্তি নেই, বাস্তব ভিত্তি নেই। আচ্ছা, এই যে সংবিধান সভা থেকে আম্বেদকরের পদত্যাগের কথাটা হলো, উনি যে যে কারণে পদত্যাগ করেছিলেন, কংগ্রেস মন্ত্রিসভা থেকে, কংগ্রেস মন্ত্রিসভা থেকে, হ্যাঁ, উনি যে যে কারণে পদত্যাগ করেছিলেন তার যে সেই যে বিখ্যাত বক্তৃতা আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ ছিল হচ্ছে যে হিন্দু কোড বিল নিয়ে তার সঙ্গে জওহরলাল নেহরুর এবং বাকি মন্ত্রিসভার যে মতপার্থক্য, এবং সেই হিন্দু কোড বিলটা আম্বেদকর মনে করেছিলেন যে স্বাধীন ভারতে এটা সবচেয়ে বৈপ্লবিক পদক্ষেপ হবে যদি এটাকে আমরা আইনে পরিণত করতে পারি, কিন্তু সেটা সেই সময় করা সম্ভব হয়নি। এবং 1952 নির্বাচন এসে পড়ছে, সেই নির্বাচনে ভোটে ক্ষতি হতে পারে এইসব ভেবে কংগ্রেস তখন সেটাকে মানে আর সংসদে তুললই না, সেই জন্য আম্বেদকর। এবার ওই যে হিন্দু কোড বলতে যা যা করতে চাইছিলেন আম্বেদকর, সেগুলো অবশ্য পরে, আম্বেদকর তখন আর জীবিত নেই, তখন আলাদা আলাদা আইন হিসাবে এনে পাশ করা হয়। কিন্তু ওইটার মধ্যে ভারতের মহিলা, এই প্রতিনিধিত্বের কথা উঠছে, মহিলাদের জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো অনেক কিছু ছিল। কিন্তু এই এখন আমরা যখন আম্বেদকরকে নিয়ে কোনো আলোচনা শুনি, সেটা যে দিক থেকেই হোক, আম্বেদকর পন্থীদের দিক থেকেই হোক অথবা দক্ষিণপন্থীদের দিক থেকেই হোক, সেখানে কোথাও আমরা আম্বেদকর, সংবিধান আর বর্ণবাদের বিরুদ্ধে আম্বেদকরের লড়াই, মোটামুটি এই দুটো নিয়েই কথা শুনি। আম্বেদকরের মহিলাদের সম্বন্ধে কী চিন্তাভাবনা ছিল, তার রাজনীতি কী ছিল, এটা নিয়ে আমরা খুব একটা কথাবার্তা শুনি না। এইটা যদি একটু বলেন। আসলে এইটা ভারতবর্ষের যারা চিন্তক, মানে যারা বর্ণবাদের বিরোধী চিন্তক, তাদের প্রত্যেকের চিন্তায় অনিবার্যভাবে নারী মুক্তির প্রশ্ন এসেছে। আলোচনা তো আম্বেদকরকে নিয়ে অনেক কিছুই হয় না। আম্বেদকরের সমাজতান্ত্রিক ধারণা নিয়ে কি খুব আলোচনা হয়? আম্বেদকরের অর্থনৈতিক ধারণা নিয়ে কি খুব আলোচনা হয় না। এটা কমিউনিস্টরাও করেন না, এটা দলিত আন্দোলনের মধ্যে যারা আছেন তারাও ততটা করেন না যতটা করাটা প্রয়োজন। ফলত মহিলাদের বা নারী মুক্তি আন্দোলনের নিয়েও তার মানে অবদান নিয়ে বা ভাবনা চিন্তা নিয়ে খুব একটা আলাপ আলোচনা হয় না। কিন্তু ভারতবর্ষের এই যে মনুবাদ, যেটা আর কি ভারতবর্ষে এই বর্ণবাদকে প্রতিষ্ঠা দিল এবং তাকে গেড়ে বসে থাকতে, কয়েক হাজার বছর ধরে গেড়ে বসে থাকতে তার একটা ইডিওলজিক্যাল টুল বা তার এক আদর্শ নৈতিক একটা হাতিয়ার হিসেবে এই যে মনুবাদ কাজ করলো, সে তো একই সঙ্গে একই যুক্তিতে একইভাবে নারীদেরকেও দমন করছে। আম্বেদকর কী বলছিলেন? আম্বেদকর বলছিলেন যে আমি শূদ্র, মানে দলিত কথাটা তো সেই হিসেবে তিনি খুব ব্যবহার করেননি, শূদ্র বা অন্তজ বা অস্পৃশ্য এই অংশটার আমি হচ্ছি রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনের একজন কর্মী। তাহলে এইখানে নারী মুক্তিকে বাদ দিয়ে তার পক্ষে এগোনো সম্ভব ছিলই না, কারণ নারী মুক্তি তার একটা অঙ্গাঙ্গী অংশ ছিল। মনুবাদের বিরুদ্ধে দেখবেন যার ফলে দলিত আন্দোলনে প্রচুর নারীদের পার্টিসিপেশন থাকে, ঐতিহাসিকভাবে থাকে, আজকেও থাকে, মানে সেটা তারা আলোচনা করুক বা না করুক, কিন্তু পার্টিসিপেশনটা প্রচুর পরিমাণে থাকে। কারণ মহিলাদের জন্য আম্বেদকর বা নারী মুক্তির জন্য তারা প্রত্যেকেই কথা বলেছেন। আপনি দেখবেন সেটা হচ্ছে যে পেরিয়ার, ফুলে, আম্বেদকর, যারা যে কেউ
আজকে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাকে মানে নারীদের ওপর যে যুগ যুগ ধরে যে অত্যাচার, মনুবাদী, যে এটা তো বেসিক্যালি মনুবাদী অত্যাচার। সুতরাং মনুবাদকে বিরোধিতা করার একটা অ্যাসপেক্ট হচ্ছে নারী মুক্তির কথা বলা। ফলত সেই হিসেবে এটা খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের মধ্যেই এসেছে। এটাকে তারা যে খুব ইম্পোজ করেছেন তা না, তাদেরকে যে খুব ভেবে চিন্তে আনতে হয়েছে, হ্যাঁ, এরকমটা নয়। মনুবাদকে বিরোধিতা করতে গিয়ে তার অনিবার্য অঙ্গ হিসেবেই এটা খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের চিন্তায়, তত্ত্বে, ভাবনায় উঠে এসছে। আজকে সেইটা কম দেখা যায় বা কম আলোচনা হয়। এর একটা বড় কারণ হচ্ছে যে দলিত আন্দোলনও কিন্তু আজকে যে খুব আম্বেদকরবাদী আছে, এরকমটা সব ক্ষেত্রে নয়। সেটাও তো নয়া আম্বেদকরবাদী একটা চেহারা নিয়েছে, পুরুষ প্রভুত্বের একটা চেহারা নিয়েছে। আর অন্যদিকে বর্ণ হিন্দুদের যে আন্দোলনগুলি বা তাদের কথা আর কিছু তো বলার নেই, তারা তো সেই হিসেবে আলোচনা করবেও না। হ্যাঁ, কিন্তু এখান থেকেও সেই আলোচনাটা খুব বেশি ওঠে না। আচ্ছা, দক্ষিণপন্থীর দিক থেকে ভারতে যেটা হয়, মানে মূলত বিজেপির বা নরেন্দ্র মোদীর উত্থানের যুগে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আম্বেদকর সম্পর্কে এক ধরনের দুমুখ নীতি দেখতে পাওয়া যায়। কখনো কখনো দেখা যায় যে আম্বেদকরের ভীষণ প্রশংসা করা হচ্ছে, প্রজাতন্ত্র দিবসের বদলে ওই 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস হিসাবে পালন করা, তাই নিয়ে রাজনাথ সিং সংসদে বক্তৃতা দিচ্ছেন, আম্বেদকরের কথা আলাদা করে বলা হচ্ছে, এরকম একটা হয়। আবার ওই সংঘ পরিবারেরই আরেকটা অংশ, তারা কোথাও আম্বেদকরের মূর্তি ভাঙা হয়, কোথাও আম্বেদকরের ভাবাদর্শকে আক্রমণ করে নানা কথা বলা হয়। এইরকম দুরকম জিনিস একটা চলে। তো সেই রকমভাবে একজন দক্ষিণপন্থী তাত্ত্বিক তৈরি হয়েছেন এখন দক্ষিণপন্থীদের মধ্যে, খুবই জনপ্রিয়। তার নাম হচ্ছে আনন্দ রঙ্গনাথন। হ্যাঁ, তিনি 2017 সালে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধের মধ্যে তিনি আম্বেদকরের রচনাবলী থেকে কিছু জায়গা উদ্ধৃত করে তিনি বলেছেন যে যেটা আম্বেদকর পন্থীরা এবং প্রগতিশীলরা ভারতবর্ষে চেপে যায়, সেটা হচ্ছে যে আম্বেদকর কিন্তু ইসলাম এবং মুসলমানদের মোটেই পছন্দ করতেন না। তিনি লিখেছেন যে আম্বেদকর মনে করতেন যে মুসলমানরা সবসময় যে দেশের লোক সে দেশের সংবিধানের উপরে নিজেদের শরীয়তি আইনকে স্থান দেয়, এবং মুসলমানরা যে ব্রাদারহুডের কথা বলে, ইসলাম যে ব্রাদারহুডের কথা বলে, সেটা কোনো ইউনিভার্সাল ব্রাদারহুড নয়, সেটা হচ্ছে মুসলিম ব্রাদারহুড। তো এইটা সম্বন্ধে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আম্বেদকরের মুসলমান এবং ইসলাম নিয়ে কি এরকম ধরনের চিন্তাভাবনা ছিল? আগে এখানে প্রথমে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আম্বেদকর কিন্তু মনে প্রাণে, তার মানসিক গঠন এবং কাঠামোয়, তার তত্ত্বে, চিন্তায়, সমস্ত দিক থেকে তিনি ছিলেন যে ভারতবর্ষের দলিত সম্প্রদায়ের রাজনৈতিক নেতা। এখন এই দলিত সম্প্রদায় বলতে আমি গোটাটা ধরে নিচ্ছি, শূদ্র, অন্তজ, অস্পৃশ্য, এই মানে সমস্ত এটাকেই ধরে নিচ্ছি। এদের রাজনৈতিক সংগ্রামের বা রাজনৈতিক বিপ্লবের নেতা ছিলেন হচ্ছে আম্বেদকর। ফলত তিনি সমস্ত কিছুকে দেখেইছেন হচ্ছে যে দলিত দৃষ্টিকোণ থেকে। এটা এই প্রশ্নে কোনো মানে বিরোধিতা নেই বা এই প্রশ্নে কোনো রকম মানে নেই। দলিত দৃষ্টিকোণ থেকে তার দেখা, সেখান থেকে দেখবেন সেটা হচ্ছে যে কারুর প্রশ্নেই তার কোনো রোম্যান্টিসিজমও নেই, আবার বিরোধিতাও নেই। সেটা আদিবাসী সম্প্রদায় হতে পারে, সেটা মুসলমান সম্প্রদায় হতে পারে, তাদের প্রশ্নে ওই একটা যে রোম্যান্টিসিজমটা নেই। যে যেমন গান্ধীর মধ্যে কিছু রোম্যান্টিসিজম ছিল, কমিউনিস্টদের মধ্যে এরকম বিভিন্ন রোম্যান্টিসিজম দেখা যায়, কিন্তু এর মধ্যে আম্বেদকরের মধ্যে কিন্তু এই ধরনের কোনো রোম্যান্টিসিজম ছিল না। তিনি দলিত আন্দোলনের নেতা ছিলেন, সেই জায়গা থেকে দলিত দৃষ্টিভঙ্গি থেকে তিনি সবাইকেই বিচার করেছেন। তিনি কমিউনিস্টদেরও সেইভাবে বিচার করেছেন। তিনি মুসলিম যে ফোর্সগুলো, মানে মুসলিম সমুদায় তো না, মানে মুসলিম যে রাজনৈতিক দলগুলো যারা লড়াই করছিল তাদেরকেও তারা বিচার করেছেন। মানে মুসলমানদের অধিকারের জন্য লড়াই করি এরকম যে শক্তি ছিল, যে শক্তি, যেমন মুসলিম লীগ, আমি একটা উদাহরণ হিসেবে বললাম, এরকম আরও কিছু এনটিটি থাকতে পারে। এদেরকে তিনি তার লড়াইয়ের অ্যাঙ্গেল থেকে বিচার করছেন। এখন এই কথাটা তো প্রথমত সর্বৈব মিথ্যে। সেটা হচ্ছে যে মুসলমানদের ওপর তার কোনো মানে ছিল, মানে খুব বিরূপতা ছিল, মানে বিষয়টা ঠিক এরকমটা নয়। মানে আমি একটা জায়গা বলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে তিনি কিভাবে বিষয়টাকে দেখেছিলেন। দেখুন, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সংবিধান সভা,
প্রথম দিন বসেছে, মুসলিম লীগ অনুপস্থিত। মুসলিম লীগ তাকে বয়কট করেছে সভা। 296 জনের মধ্যে 209 জন উপস্থিত। সেই দিনকার বিশেষ খুব কিছু কাজ হয়নি। সেখানে ওই স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদজির নির্বাচন হয়ে সভা মুলতবি হয়ে গেছে। তার পরের দিন বসেছে, সেখানে জওহরলাল নেহরু একটা প্রস্তাব দিয়েছেন যে ভবিষ্যৎ ভারত, তখনও ভারত স্বাধীন হয়নি, এটা 46-এর নভেম্বর ডিসেম্বর মাস, তখন ভবিষ্যৎ ভারত কেমন হবে, স্বাধীন ভারত কেমন হবে, এই নিয়ে তিনি একটা 8 দফা প্রস্তাব রেখেছেন। মানে এই 8 দফাকে সবাইকে সমর্থন করতে বলেছেন। সভা তার কাজ ফর্মালি শুরু করে দিতে যাচ্ছে, কারণ এই 8 দফার ওপর আলোচনা শুরু হয়ে যাবে, তারপরে তার ধারা আসবে, উপধারা আসবে। এই রকম সময় একজন কংগ্রেসের সেই সময় খুব নামী মানে ছিলেন, তার নাম ছিল হচ্ছে জয়কার, ডক্টর এম.আর. জয়কার একটা প্রস্তাব করেন। সেটা হচ্ছে যে দেখুন, এখানে দেশীয় রাজন্যবর্গের লোকজন উপস্থিত নেই। এই দেশীয় রাজন্যবর্গ নিয়ে পরে বলছি। দেশীয় রাজন্যবর্গের লোকও উপস্থিত নেই, তাদের প্রতিনিধি উপস্থিত নেই, এখানে মুসলিম লীগ উপস্থিত নেই। এই অবস্থায় যদি আপনারা কাজ শুরু করে দেন ফর্মালি, এবং তাহলে এটা ভালো হবে না। একটু অপেক্ষা করা যাক, তাদেরকে বোঝানো হোক, তাদেরকে নিয়ে আসা হোক, তারপরে আমরা কাজটা শুরু করি। এই ছিল জয়কারের বক্তব্য। এই বক্তব্য জয়কার কিন্তু কংগ্রেসের লোক এবং খুব প্রবীণ মান্যগণ্য লোক। রাখতেই আর কি ধুন্ধুমার পড়ে গেল সভাতে। টেবিল ফেবিল চাপড়ে কংগ্রেসের নেতারা তাকে বললো বস বস বস, মানে খুব অপমান জয়কারকে করা হলো। এই যে হিন্দু মহাসভার এই যে এর কথা বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ইনিও প্রবলভাবে একদম, এর তো বক্তব্য ছিল মুসলিম লীগকে যাতে অত বারবারন, তো ওটা আবার কি, মানে এটা করা মানেই তো মুসলিম লীগকে মাথায় চড়তে দেওয়া। এই ধরনের কথাবার্তা, এরা তো এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের কথাবার্তা বলতে শুরু করলেন। এই সব চলছে, সভা উত্তপ্ত। সেই সময় রাজেন্দ্র প্রসাদ আম্বেদকরকে বক্তব্য রাখতে বলেন। আম্বেদকর তখন কিন্তু খুব প্রমিনেন্ট ফিগার না, মানে সংবিধান সভার মধ্যে কিন্তু প্রমিনেন্ট ফিগার না। তিনি আশাই মানে খুব তার যাওয়ারও কথা ছিল, অনেক কষ্টে ঢুকেছেন। হ্যাঁ, তাকে যে বলতে বলা হবে এটা তার কাছেও খুব অপ্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিতভাবেই রাজেন্দ্র প্রসাদ আম্বেদকরকে বলেন যে আপনি বলুন। এবার আম্বেদকর কি বলছেন আমি কিছু জায়গা বলি। সেটা হচ্ছে যে আজ আমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিভক্ত। আমরা বিবাদমান গোষ্ঠীভুক্ত এবং সম্ভবত আমিও এইরকম এক বিবাদমান গোষ্ঠীর নেতা। কিন্তু আমি নিশ্চিত যে একসময় আমরা এমন অবস্থায় পৌঁছব যখন সব বাধা অতিক্রম করে সম্পূর্ণ ঐক্যবদ্ধ হব, এবং আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে সমগ্র জাত, ধর্ম ও বর্ণের বাধা পেরিয়ে আমরা একদিন একটি ঐক্যবদ্ধ জনগোষ্ঠীতে রূপান্তরিত হব। দেশ বিভাগের জন্য মুসলিম লীগের আন্দোলন সত্ত্বেও আমার একথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই, সেদিন বেশি দূর নয় যখন মুসলিমরাই ভাবতে শুরু করবেন যে সবার ভালোর জন্য ঐক্যবদ্ধ ভারত কত জরুরি। আমার মনে হয় আমাদের লক্ষ্য এক, এ ব্যাপারে কারুর কোনো সন্দেহ নেই। আমাদের সমস্যা হলো বিবিধ ধারার মানুষগুলিকে এমনভাবে পরিচালিত করার ব্যর্থতা যাতে তাদের মধ্যে ঐক্যবোধের সঞ্চার হয়। তাই মাননীয় সভাপতি আমাদের সদিচ্ছার প্রমাণ দিতে, সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করতে, দেশের সব অংশের মানুষকে নিয়ে পথ চলার জন্য প্রকৃত রাষ্ট্রনায়কোচিত মনোভাব দেখাতে হবে। ডক্টর আম্বেদকর আরও বলছেন যে স্যার, আলোচ্য প্রস্তাব পাস করার অধিকার এই সবার আছে কি না আমি সে প্রশ্ন তুলছি না। আজই এই প্রস্তাব পাস করার অধিকার এই সবার আছে, কিন্তু আমার প্রশ্ন হলো মুসলিম লীগের অনুপস্থিতিতে প্রস্তাব পাস করা কি দূরদর্শিতার পরিচয় হবে? আমার প্রশ্ন হলো এই কাজ বিজ্ঞজনোচিত হবে কিনা। ক্ষমতা এক জিনিস, কিন্তু ন্যায় বিচার করার ক্ষমতা সম্পূর্ণ আলাদা। আমি বিষয়টিকে এই দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আবেদন জানাচ্ছি। আমার সুনির্দিষ্ট বক্তব্য হলো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যেকার বিরোধ মিটমাটের জন্য একবার চেষ্টা করা হোক। আমার মতে বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এখানে পার্টির মর্যাদার প্রশ্ন মোটেই বড় কথা নয়। যেখানে দেশের কল্যাণ অকল্যাণের প্রশ্ন জড়িয়ে আছে সেখানে কোনো ব্যক্তি, কোনো নেতা বা পার্টি মর্যাদার প্রশ্ন নিতান্তই তুচ্ছ, ইত্যাদি ইত্যাদি। এই বক্তব্য রাখার পর যেটা হলো সেটা হচ্ছে যারা টেবিল চাপড়া ছিল কংগ্রেসের লোকজন, আম্বেদকরকে বোধহয় 10 মিনিট সময় দিয়েছিলেন, উনি 20-25 মিনিট বলেন। তাতে এবারে গোটা সবাই আর কি ইউনাইটেড হয়ে যায় যে না ঠিক আছে, জয়কারের প্রস্তাবটা মানা হোক। আচ্ছা, বুঝেছেন তো? সুতরাং এটা নয় যে আম্বেদকর অন্য জায়গায় আম্বেদকরের কথা আছে। আম্বেদকর যখন জিন্নারা যখন পাকিস্তানের প্রশ্ন তুললেন সেই সময় আম্বেদকর বলছেন সেটা হচ্ছে যে যতদিন জিন্না নিজেদেরকে সংখ্যালঘু বলতেন ততদিন পর্যন্ত আমরা ভাবতাম
আমরাও সংখ্যালঘু, তারাও সংখ্যালঘু। আমাদের একজনের আন্দোলন অন্যজনের আন্দোলনের কাছ থেকে শক্তি লাভ করে। কিন্তু আজকে জিন্না যখন নিজেকে একটা জাতি হিসেবেই ঘোষণা করে দিচ্ছেন, তখন আমাদের হয়তো ধরে নিতে হবে আগামী দিনে আমাদের একাই পথ চলতে হবে। এই আম্বেদকর বলছেন। নমস্কার, আপনারা অনেকে নাগরিক.নেটের নিয়মিত পাঠক, অনেকে নতুন পাঠক। এই ইউটিউব চ্যানেলের আপনারা সদ্য দর্শক হয়েছেন। আপনারা সকলে জানেন নাগরিক.নেট 2021-এর 26শে জানুয়ারি থেকে পথ চলা শুরু করেছে। আমরা একটা স্বাধীন সংবাদ মাধ্যম। স্বাধীনতার কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য আমরা কোনো রকম ব্যবসায়িক সংস্থার থেকে নিই না, কোনো রাজনৈতিক দলের থেকে নিই না, কোনো কর্পোরেটের থেকে নিই না। আমাদের বাঁচিয়ে রেখেছেন আপনারা। সেই মতো আপনাদের কাছে আবারও আবেদন করছি, এই ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করুন। নিজের নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। সুতরাং এই প্রশ্নটাতে বোধহয় যোগেন মণ্ডলের সঙ্গে আম্বেদকরের মত পার্থক্য, কারণ যোগেন মণ্ডল মনে করেছিলেন যে পাকিস্তানে চলে যাওয়াই ভালো হবে, পাকিস্তান দলিতদের জন্য ভালো হবে। এই পাকিস্তানের প্রশ্নটা না সেই সময় খুব জটিল প্রশ্ন ছিল। এটা যে শুধু যোগেন মণ্ডল মনে করেছিলেন ঠিক সেটাও না। মানে আম্বেদকর যেমন এইটা বলছেন, এটা 1946 সালের নভেম্বর মাসে এই কথাটা বলছেন। ততদিনে কিন্তু তার পাকিস্তান অর পার্টিজান লেখা হয়ে গেছে। ঠিক আছে, মানে পাকিস্তান অ্যান্ড পার্টিজানে মোটামুটিভাবে তিনি একটা ভাবছেন, মানে মাঝে মাঝে তিনি হাল ছেড়ে দিচ্ছেন। বলছেন এত দাঙ্গা, মানে সেই সময় একের পর এক দাঙ্গা, একের পর এক দাঙ্গা, কারণ পাওয়ারের কোশ্চেনটা সামনে চলে এসছে। দাঙ্গা তো এমনি এমনি হয় না, সাধারণ মানুষ দাঙ্গা করে না। যেহেতু ভারত স্বাধীন হচ্ছে, যেহেতু পাওয়ারের কোশ্চেনটা আসছে, কার হাতে ক্ষমতা যাবে, ফলত সবাই একদম উন্মত্তের মতো সমস্ত রাজনীতি। 46 নভেম্বরের কথা পড়লেন, মানে তার মানে হচ্ছে ততদিনে অগাস্টে অবিভক্ত বাংলায় দাঙ্গা হয়ে গেছে, নোয়াখালী কলকাতায় হয়ে গেছে। সুতরাং আম্বেদকর মাঝে মধ্যে হাল ছেড়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে ঠিক আছে তাহলে আলাদা হয়ে যাক। তিনি ইউরোপের উদাহরণ দিয়ে বলছেন যে ইউরোপে দেখা গেছে যে একসাথে অনেকেই থাকতে পারেনি। তাহলে সেক্ষেত্রে পপুলেশন, আম্বেদকরের একটা বিখ্যাত প্রপোজিশন ছিল, সেটা নিয়ে প্রচুর তর্ক বিতর্কও হয়েছে, যে এই যে জনসংখ্যার আদান প্রদান, হিন্দুরা তাহলে ওখানকার হিন্দুরা এখানে চলে আসুক, এখানকার মুসলমানরা ওখানে চলে আসুক। হিন্দু মুসলমান যদি একসঙ্গে থাকতেই না পারে, তাহলে মানে মারপিট, মার কাটারি, একের পর এক গণহত্যা, এক একটা গণহত্যায় মানে প্রচুর মানুষ মানে তাদের দুঃখ দুর্দশায় তিনি খুব কাতর হয়ে পড়ছেন। ফলত এই কথাটাও তিনি বলছেন। ফলত একদিকে আবার এই আশাটাও আছে যে হয়তো একদিন সবাই বুঝতে পারবে, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকাও জরুরি। মানে এই দুয়ের মধ্যে আমরা দেখব যে মানে আশা নিরাশার মধ্যে এই যে দোল সকলেই খাচ্ছে। কমিউনিস্ট পার্টিও খেয়েছে, কমিউনিস্ট পার্টিও একটা সময় পাকিস্তানের কথা বলেছে, বা কারণ কংগ্রেস তো কিছুতেই মানছে না। কংগ্রেসের সমস্যাটা হচ্ছে কংগ্রেস বর্ণ হিন্দুদের অবস্থান থেকে তারা দলিতদের দাবি একটাও দাবি মানছে না, তারা মুসলিম সম্প্রদায়েরও একটা দাবি মানছে না, মানে যেগুলো গুরুত্বপূর্ণ দাবি মানছে না। এত রিজিড অবস্থান নিচ্ছেন যে তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ ভারতের সম্ভাবনা বারবার পিছু হটে যাচ্ছে। তখন এক এক সময় মনে হচ্ছে যে বোধহয় আলাদা হয়ে যাবেই ভালো, এরকম হচ্ছে অবস্থা। সেই ক্ষেত্রে যোগেন মণ্ডলেরও এরকম ধারণা ছিল, আম্বেদকরেরও যে এরকম ধারণা আসেনি সেটা নয়, আম্বেদকরের এরকম ধারণা এসছে। সমস্ত গণতান্ত্রিক মানুষেরই কম বেশি এরকম এক একটা সময় এসছে, তারা ভাবতে বাধ্য হয়েছে, সেটা হচ্ছে যে ঠিক আছে তাহলে আলাদা থাকো, এটা তো হবে না। কিন্তু আপনি বলছেন যে সম্প্রদায়গতভাবে মুসলমানদের বিরুদ্ধে বা ধর্ম হিসাবে ইসলামের বিরুদ্ধে আম্বেদকরের কোনো নেতিবাচক ভাবনা ছিল, এরকম নয় ব্যাপার। না না না, এটা একেবারে সর্বৈব মিথ্যা এবং মানে উদ্দেশ্য প্রণোদিত প্রচারের। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী, যাকে বাদ দিয়ে আম্বেদকরের কথা ভাবা যায় না, এটা খুবই আশ্চর্য কথা, কিন্তু ঘটনাটা তাই, যার জন্য অরুন্ধতী রয় তিনি তো প্রবন্ধই লিখেছেন, ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। তো এই মহাত্মা গান্ধী আর আম্বেদকর, এদের দুজনকে আমরা এখন যেভাবে ভাবি, দেখা যায় যে ভারতের দক্ষিণপন্থীরা দুজনকে নিয়ে বেশ কৌশল করে চলে। মানে মহাত্মা গান্ধীকে নিয়ে যেরকম দেখা যায় যে স্বচ্ছ ভারত অভিযান, তার লোগোটা হচ্ছে মহাত্মা গান্ধীর চশমা, এবং নরেন্দ্র মোদী যেখানেই যান বিদেশটি দেশে, যেখানে মহাত্মা গান্ধীর মূর্তি আছে সেখানে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম টনাম করেন, ইত্যাদি করেন। অন্যদিকে আবার এক দল আছে, তারই দল বা সংঘ পরিবারের মধ্যে, যারা আবার নাথুরাম গডসের পুজো করে, মহাত্মা গান্ধীর ছবির দিকে বন্দুক তুলে ছবি তোলেন, এরকম লোকজন আছেন। কিন্তু আম্বেদকরের ক্ষেত্রে যেন দেখা যায় যে মোটামুটিভাবে
মানে প্রকাশ্যে আম্বেদকরের বিরুদ্ধে কথা বলা দায়িত্বশীল জায়গায় যারা আছেন, আরএসএসেরই হোক বা বিজেপিরই হোক, তারা সেটাকে একটু যেন এড়িয়ে চলেন, বললেও কৌশল করে চলেন, বরং একটা এরকম চেহারাই তুলে ধরার চেষ্টা করেন যে তারা আম্বেদকরকে খুব শ্রদ্ধা করেন। এবং ওই যেটা অনেক সময় বল্লভভাই প্যাটেলকে নিয়ে করা হয়, সেরকম করা হয় যে আপনি যেগুলো বলছিলেন অনেকটা ঘটনাও, যে কংগ্রেস আম্বেদকরকে যথাযথ সম্মান দেয়নি বা উঠতে দেয়নি ইত্যাদি, এগুলো বলা হয়। তো এই যে আম্বেদকর সম্পর্কে অন্তত প্রকাশ্যে ভারতের দক্ষিণপন্থীরা অসম্মান প্রদর্শন করে না, অথচ তাদের শাসন যত মানে শাসনের মুঠি যত শক্ত হচ্ছে, তত কিন্তু দেখা যাচ্ছে যে দলিতদের অবস্থা আরও খারাপ হচ্ছে। দলিতদের উপরে প্রকাশ্যে এমন সব আক্রমণ হচ্ছে যেগুলো হয়তো আমরা এক দশক আগেও ভাবতে পারতাম না, যে একজন দলিত মানুষ তার মুখে পেচ্ছাপ করে দিচ্ছে একজন উচ্চবর্ণের লোক, এগুলো ভাবতে পারতাম না। এই যে ব্যাপারটা, মানে তাহলে দক্ষিণপন্থীরা আম্বেদকরের প্রতি প্রকাশ্য সম্মান প্রদর্শনটা কেন করে? এটা কি কোনো কৌশলটা কেন? এটা যদি একটু এর খুব সিম্পল সোজা বিষয় হচ্ছে যে আজকে যদি দেখা যায় আজকের দিনে মহাত্মা গান্ধীর কোনো ফলোয়ার নেই, তো তার তো কোনো অনুগামী নেই। একটা সময় ছিল গান্ধীবাদী অনেকেই ছিলেন, আজকে যদি বলি আজকে তো সেই হিসেবে গান্ধীবাদী, খুব কট্টর গান্ধীবাদী সংগঠন এসব কিছু নেই, খুব হাতে গোনা কয়েকজন, হাতে গোনা। এবং তাদেরও বোধহয় খুব বয়স হয়ে যাচ্ছে এবং তারা খুব, কিন্তু আম্বেদকরের বিষয়টা তা নয় তো। আজকের দিনেও ভারতবর্ষে কোটি কোটি মানে আম্বেদকরের মানে অনুগামী আছেন। দলিত সংগঠনগুলো সারা ভারতবর্ষে দলিত সংগঠনগুলো নানান দিক থেকে তার যে মানে স্বাতন্ত্র্য বজায় রেখেছে, তাদের ক্ষমতা আছে। এখন সমস্যা হচ্ছে দক্ষিণপন্থীদের কাছে সেটা হচ্ছে যে তাদের ভোট তো চাই, তাদের ভোট ছাড়া তার পক্ষে তো জেতা সম্ভব না। যদি 80% হিন্দু বলছে, এই 80% হিন্দুর মধ্যে কত শতাংশ ব্রাহ্মণ ক্ষত্রিয় বা উচ্চবর্ণের? খুব বেশি হলে 20%। যদি আমি খুব বেশিটাই ধরি, 13%, 14% হবে। যদি আমি সবই ধরে নিই, মানে সেক্ষেত্রে তাদের সংখ্যা হবে 20%। তাহলে এই গোটা হিন্দু, কোট অ্যান্ড কোট হিন্দু সমাজ, তার মধ্যেও 20% তো হচ্ছে উচ্চবর্ণ, 80% হচ্ছে যে তথাকথিত পিছিয়ে পড়া, তথাকথিত নিম্নবর্ণ, অন্তজ। সেই অর্থে এখন তো আর অস্পৃশ্যতা সেই হিসেবে নেই, কিন্তু এই ধরনের ওবিসি সব মিলিয়ে তো তাই। মানে আমি এক কথায় তাদেরকে যদি আমি দলিত বলি, তাহলে এদের ভোট তো আমাকে নিতে হবে। শুধু তাই না, দাঙ্গা করার জন্য মুসলমানদের সাথে দাঙ্গা করতে হবে। কাকে আমি এগিয়ে দেবো? এদেরকে এগিয়ে দেবো, ব্যবহার করবো এদেরকে, কিন্তু এদের ওপর দমন পীড়নও রাখবো। তাহলে দুটো দিক আছে, আমি একে ব্যবহারও করব, আবার এর উপর দমন পীড়নও রাখবো, তাই তো? তাহলে এই দুটো দিককে করতে গিয়ে ওকেও কৌশল করতে হয়। আম্বেদকরকে নিয়ে, আম্বেদকর সম্পর্কে একটি কথাও তারা বলবে না মুখে, মানে আম্বেদকরের বিরুদ্ধে একটি কথাও কখনো কখনো মুখ ফুটে বেরিয়ে যায়, সেটা আলাদা কথা। যেমন অমিত শাহের বেরিয়ে গেল, আম্বেদকর 6বার বলেছেন। এত যদি না এতবার যদি ভগবানের নাম করতেন, তাহলে তো স্বর্গ হয়ে যেত। এটাই তো তার বক্তব্য ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে। ভেতরের চেপে রাখতে রাখতে কখনো কখনো দুর্বল মুহূর্তে সেটা বেরিয়ে যায়। কিন্তু সচেতনভাবে তারা কখনো আম্বেদকরকে আক্রমণ করেন না, কারণ তাদের এই যে অনুগামী আছে তাদেরকে ব্যবহার করার জন্য। কিন্তু তার উপর দমন হয়, বাস্তবত তার উপর দমন হয়। তার জন্য আমরা দেখি দিনের পর দিন তাদের অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে। বিজেপির শাসনকালে দলিতদের অবস্থা গত মানে 2014 থেকে মানে যে জায়গায় গেছে সেটা তো ভাবা যায় না। সুতরাং এটা একদিকে চলবে, আবার একদিকে আম্বেদকরের ভজনাও চলবে, আম্বেদকরের পূজন, আম্বেদকরের ভজনাও চলবে। এটা তো খুব স্বাভাবিক। তার মানে আপনি বলছেন যে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশের নিম্নবর্গীয় মানুষের কাছে আম্বেদকর এখনও একজন বিরাট আইকন, যেটা আমরা পশ্চিমবঙ্গে বসে বুঝতে পারি না অনেক সময়। তো আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আপনি তো অন্য অনেক রাজ্যেও যান আপনার রাজনৈতিক কাজের সূত্রে, পশ্চিমবঙ্গেরও আপনি অনেক প্রত্যন্ত অঞ্চলে যান। পশ্চিমবঙ্গের যে নিম্নবর্গীয় মানুষ আছেন তাদের মধ্যে আম্বেদকর সম্পর্কে ভাবনা চিন্তা আলোচনা এটা কীরকম? মানে আমি সোশ্যাল মিডিয়ায় বা অন্য অনেক তথ্যচিত্র দেখতে পাই যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এইসব জায়গার যারা দলিত, তাদের কিন্তু একদম মানে চেহারা, পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে হয়তো লেখাপড়াও জানেন না, অক্ষর পরিচয় নেই, এরকম মানুষ। তিনিও আম্বেদকরের নাম জানেন। এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একজন বয়স্ক ব্রাহ্মণ
তিনি সম্ভবত উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আম্বেদকারকে গালাগালি করছিলেন। তাতে একজন মহিলা, তিনি মানে যে ধরনের মহিলা ধরুন আমাদের এখানে মাছ বিক্রি করেন বা আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সেই রকম একজন মহিলা, তিনি যাতে একেবারে রেড়ে করে তেড়ে গেলেন লোকটির দিকে। তো এই যে আম্বেদকর সম্বন্ধে এতখানি আবেগ, এটা কি পশ্চিমবঙ্গের নিম্নবর্গীয় মানুষের মধ্যেও আছে? না, আসলে পশ্চিমবঙ্গটাকে একটু যদি তুমি ভালো করে মানে দেখো, তাহলে পশ্চিমবঙ্গের তো মানে এমনি সমগ্র বাংলাই যা ছিল, বাংলাতে নিম্নবর্গের মানুষ, তাও তারা তো একটা বড় অংশ মানে মুসলমান হয়েছে। এতটা কিন্তু অন্য রাজ্যে দেখা যাবে না। মানে আমি বলছি অন্য রাজ্যে বলতে একদম আমি কাশ্মীর বা এই ধরনের কথা বলছি না, কিন্তু মোটামুটি এই রাজ্যগুলোতে, মধ্যেখানের এই যে রাজ্যগুলো, সেখানে কিন্তু এতটা দেখা যাবে না যে নিম্নবর্ণের মানে মানুষ এত পরিমাণে ইয়ে হয়েছেন, যে মানে মুসলমান ধর্মে চলে গেছেন। কিন্তু বাংলায় এটা হয়েছে, মানে সেন রাজাদের অত্যাচারে এটার পেছনে একটা বড় ধরনের বড় কারণ, বর্ণ হিন্দুদের যে অত্যাচার তার পরবর্তীকালে যেটা শুরু হলো, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা বড় অংশ মানে এর দিকে চলে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে এই যে উত্তরবঙ্গটা যদি আমরা দেখি, মানে ও বাংলার এ বাংলার উভয়েরই ওপরের দিকটা যদি আমরা দেখি, তাহলে সেখানে তো সেই হিসেবে বাঙালি এরকম লোক তো সেই হিসেবে খুব, তারা অন্য জাতিসত্তার লোকজন সেখানে, রাজবংশী আছেন, সেখানে নেপালি আছেন, সেখানে ভুটিয়া আছেন, সেখানে অন্য জাতিসত্তাগুলি সেখানে বেশি। তাহলে মূলত আমাদের এই প্রশ্নের আলোচনাটাকে কেন্দ্রীভূত করতে হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ তো ওদিকে, তারা তো মানে মুসলিম, সেখানকার যারা হিন্দু তারা বেশিরভাগটাই আম্বেদকরপন্থী, মতুয়া যে অংশ সেটা। পশ্চিমবঙ্গে যারা নিম্নবর্গীয় মানুষ, নিম্নবর্ণের মানুষের মধ্যে আম্বেদকরের প্রভাব আছে, মানে এই দলিত আন্দোলনের প্রভাব আছে। কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে বাংলায়, সেটা হচ্ছে যে কমিউনিস্ট আন্দোলনের এত একটা সর্বব্যাপী প্রভাব তৈরি হয়েছিল। একটা সময়টা তো ঠিক যে কমিউনিস্ট পার্টিতে উচ্চ নেতৃত্বে মহিলা থাকুক বা না থাকুক, নিম্ন বর্ণের মানুষ থাকুক বা না থাকুক, কিন্তু কমিউনিস্ট পার্টি একটা বিভিন্ন নিপীড়িত মানুষের মাউথপিস হয়ে উঠেছিল। এটা তো ঘটনা, নেতৃত্বের প্রশ্নটা আলাদা, কিন্তু কমিউনিস্ট পার্টি তার একটা মাউথপিস হয়ে উঠেছিল। ফলত আলাদা করে এখানে সেই প্রশ্নটা যে খুব বড় মাত্রায় অনুভূত হয়েছে, সেটাও কম, মানে অন্যান্য রাজ্যের তুলনায় কম। কিন্তু তবুও এ সমস্ত কিছুকেও মাথায় রেখে আমি বলবো যে নিম্ন বর্ণের, তথাকথিত নিম্ন বর্ণের মানুষের সাথে কথা বললে আম্বেদকর সম্পর্কে দেখা যাবে যে বহু মানুষেরই একটা ধ্যান ধারণা আছে, আবেগ আছে। মানে এই বর্ণ হিন্দুতে, আমাদের বৃত্তটা তো বর্ণ হিন্দু, মানে যেহেতু আমরা নিজেরাও সেই এর থেকে মানে আসি কম বেশি, ফলত আমরা আমাদের বৃত্তটাকেই গোটা জগৎ ভাবতে অভ্যস্ত। এইখানে নেই, এখানে তো অন্য একটা বিষয় এসছে, এখানে নবজাগরণের বিষয় এসছে, সেখানে রবীন্দ্রনাথের প্রভাব, বিদ্যাসাগরের প্রভাব, এই প্রভাবগুলো এখানে আবার অত্যন্ত বেশিভাবে মানে এসেছে। কিন্তু যদি আমি এর বাইরে চলে যাই, এই বৃত্তের বাইরে চলে যাই, নিম্নবর্ণের মধ্যে, তথাকথিত নিম্নবর্ণের মধ্যে চলে যাই, তাহলে সেখানেও আবার কিন্তু আমরা দেখতে পাবো যে আম্বেদকরের এর প্রভাব আছে। আমাদের এই পডকাস্টেই রবীন্দ্র বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায় এসেছিলেন, ওর সঙ্গে রবীন্দ্রনাথ নিয়েই আলোচনা ছিল সেদিন। তাতে বিশ্বজিৎ রায় রবীন্দ্রনাথের কিছু কিছু সমালোচনাও করেছেন। সেই সমালোচনা করতে গিয়ে এক জায়গায় উনি বলেছেন যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর সঙ্গে বহু বিষয়ে একমত হয়েছেন, বহু বিষয়ে ভিন্ন মত হয়েছেন, এবং রবীন্দ্রনাথ বরাবরই রাজনৈতিকভাবে খুব সক্রিয় ছিলেন। ভারতবর্ষের তখনকার রাজনৈতিক যা যা ঘটনা ঘটেছে সবেতে রবীন্দ্রনাথ মতামত প্রকাশ করেছেন। অনেক জায়গায় তিনি সক্রিয়ভাবে রাস্তায় নেমেছেন, বঙ্গভঙ্গ আন্দোলনেই নেমেছেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নামতে চেয়েছিলেন, কিন্তু সেই সহযোগিতা পাননি রাজনৈতিক শক্তিগুলোর থেকে, এইসব করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে বিশ্বজিৎ বাবুর একটা সমালোচনা হচ্ছে যে রবীন্দ্রনাথের লেখাপত্রে কোথাও রবীন্দ্রনাথ আম্বেদকরের সঙ্গে কোনো রকম, আম্বেদকরের ভাবনার সঙ্গে কোনো রকম আদান প্রদানের মধ্যে যাননি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা বিশ্বজিৎবাবু এটা বলেছেন বটে, কিন্তু আমি নিজে যেটুকু রবীন্দ্রনাথ পড়েছি তার থেকে বলছি যে রবীন্দ্রনাথের শূদ্র ধর্ম বলে একটা প্রবন্ধ আছে, সেটা আম্বেদকর অ্যানাইহিলেশন অফ কাস্ট লিখছেন সম্ভবত 1933-এ বোধহয় প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের ওই লেখাটা কিন্তু প্রথম প্রকাশিত হয়, আমি যতদূর খুঁজে দেখলাম, সম্ভবত 1890-এর দশকে।
শূদ্র ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ যা লিখছেন সেটা যদি কাউকে না বলা হয় যেটা কার লেখা প্রবন্ধ, তুমি পড়ে দেখো, পড়লে তার মনে হতেও পারে যে ওটা আম্বেদকরের লেখা। তার কারণ রবীন্দ্রনাথ সরাসরি হিন্দু ধর্মকেই আক্রমণ করছেন যে আমাদের ধর্মের কাঠামোটাই এরকম। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ সত্যি আম্বেদকর সম্পর্কে নীরব। এইটা কেন বলে আপনার মনে হয়? এবং শুধু নীরব বললে বোধহয় একটু কমই বলা হবে, তার কারণ যখন পুনা চুক্তির ব্যাপারটা ঘটে তখন গান্ধী তার ওই আম্বেদকর যে আলাদা সংরক্ষণের প্রস্তাব এনেছেন, গান্ধী তার বিরুদ্ধে অনশন করছেন, রবীন্দ্রনাথ উদ্বিগ্ন হয়ে সেখানে চলে গেছেন এবং চলে গিয়ে তারপর তখন খবর এলো যে আম্বেদকর মেনে নিয়েছেন, তখন গান্ধী অনশন ভঙ্গ করলেন এবং খুব বিখ্যাত ঘটনা আমরা জানি, রবীন্দ্রনাথ তখন ওই গান গাইলেন যে জীবনও যখন শুকায় যায় করুণা ধারা এসো। তো রবীন্দ্রনাথের এই যে, এবং তাই নিয়ে রবীন্দ্রনাথের গান্ধী বলে যে মহাত্মা গান্ধীকে নিয়ে যে প্রবন্ধগুলো, তার মধ্যেও ওই পুনা চুক্তির আলোচনায় রবীন্দ্রনাথের বোঝা যায় কিন্তু যে তিনি আম্বেদকর যা বলছেন তার একেবারেই বিরুদ্ধে রয়েছেন। এই ব্যাপারটা কেন আপনার মনে হয়? মানে একই লোক শূদ্র ধর্ম প্রবন্ধটা লিখেছে, কিন্তু আবার সেই লোকই আম্বেদকর সম্পর্কে নীরব এবং বিরোধী বললেও ভুল হয় না আর কি। আসলে রবীন্দ্রনাথ নিয়ে আরও অনেক মানে গবেষণা চর্চার তো প্রয়োজন আছে, এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ দিক। যদিও আমি সেই হিসেবে রবীন্দ্র বিশেষজ্ঞ নই, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা, রবীন্দ্রনাথ শুধু সেই এটা কেন, রবীন্দ্রনাথের বহু লেখা আছে, বহু লেখা আছে, অসাধারণ কিছু কবিতা আছে। এই যে রবীন্দ্রনাথের যদি আমি ব্রাহ্মণ কবিদেরই যদি ধরি, ব্রাহ্মণ কবিদেরা যেখানে এর কাছে আসছে গুরু গৌতমের কাছে, ওই জবালার পুত্র, যদি আমি শুধু শেষে উনি বলেন তুমি সত্যকুল জাত, হ্যাঁ তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত, মানে একজন শূদ্রকে একজন ব্রাহ্মণ গুরু এই যে বলছেন যে তুমি দ্বিজোত্তম, এবং বোঝাই যাচ্ছে যে তার যে মা, সেই মা হচ্ছেন দেহপ্রসাদিনী। হ্যাঁ, এটা তো ফলে ও জানে না যে ওর বাবা কি। এরকম একটি ছেলে, একটি সন্তান, তাকে গুরু গৌতম বলছেন যে তুমি দ্বিজোত্তম, তুমি মানে তুমি সত্যকুলজাত। তাহলে রবীন্দ্রনাথের এরকম বহু লেখা আছে, কিন্তু আম্বেদকরের পথের সাথে এটা পথের দ্বন্দ্ব আমার কাছে যেটা মনে হয়, মানে যদি আমি এ ব্যাপারে খুব নিশ্চিতভাবে যে বলতে পারবো এমন না, কিন্তু আমার এটা মনে হয় যে রবীন্দ্রনাথ না ঠিক ওইভাবে আম্বেদকরের পথে, আম্বেদকরের না খুব সোজাসুজি একটা পলিটিক্যাল পথ ছিল, যে সেটা হচ্ছে যে শূদ্রদের হাতে ক্ষমতা আসতে হবে, ঠিক আছে, লড়াইটা ক্ষমতার লড়াই। ব্রাহ্মণদের হাতে যদি ক্ষমতা থেকে যায় স্বাধীন ভারতবর্ষে, তাহলে এই দেশ শূদ্রদের কারাগার ছাড়া আর কিছু হবে না, এটা খুব পরিষ্কার মত ছিল। রবীন্দ্রনাথ এতটা মানে শার্প স্ট্রাগল আর কি, সেটা কারুর ক্ষেত্রেই তো, কমিউনিস্টদের ক্ষেত্রেই কি করেছেন, আম্বেদকরের ক্ষেত্রেও সাপোর্ট করেননি, কমিউনিস্টদের ক্ষেত্রেও। রবীন্দ্রনাথ একটু অন্যভাবে ভেবেছেন, রবীন্দ্রনাথের যে রাস্তা, সেই রাস্তাটা আম্বেদকরের রাস্তার সাথে মেলে না। কিন্তু যদি আমি দেখি সেটা হচ্ছে যে কজ যার জন্য আম্বেদকর লড়াই করছেন, রবীন্দ্রনাথ সে প্রশ্নে কোনো আপোষ করেছেন এটা নয়। রবীন্দ্রনাথ বৌদ্ধদের, হিন্দু সঙ্গে যখন বৌদ্ধদের হচ্ছে, ভারতবর্ষে বৌদ্ধ, আম্বেদকরও বৌদ্ধ, রবীন্দ্রনাথও বৌদ্ধ, রবীন্দ্রনাথ তো ছেড়ে দিচ্ছেন পরবর্তীকালে উপনিষদ, সেখান থেকে তো তিনি বৌদ্ধদের কাছাকাছি চলে আসছেন। এই যে মহাবিহার দখল করে রাখা নিয়ে আজকেও লড়াই চলছে। এইখানে যে এই যে যখন আসছে অনাগরিক ধর্মপাল, যখন এখানে আসছেন, তখন অনাগরিক ধর্মপালের সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কারা? ব্রাহ্ম সমাজ দাঁড়াচ্ছে, রবীন্দ্রনাথ দাঁড়াচ্ছেন। 1922 সালে তিনি যাচ্ছেন গয়াতে, গিয়ে তিনি তার পক্ষে কথা বলছেন। স্বামী বিবেকানন্দ তো দাঁড়াননি। স্বামী বিবেকানন্দের জীবিতকালে স্বামী বিবেকানন্দকে তো প্রথম বলেছিল ধর্মপাল যে আমাকে একটু সাহায্য করো, এরা এটা দখল করে রেখেছে, ওই শৈবরা, এই মহাবোধি মহাবিহার ভাবা যায়, সেটাকে দখল করে রেখে দিয়েছে, এটাকে সাহায্য করো। কিচ্ছু করেননি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ করেছিলেন, রবীন্দ্রনাথ এবং ব্রাহ্ম সমাজ করেছিল। ফলত এমন নয় যে তিনি এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু আম্বেদকরের যে প্রগাঢ় পলিটিক্যাল রাস্তা আর কি, এইটার সাথে রবীন্দ্রনাথ কোথাও মানে একমত ছিলেন না। রবীন্দ্রনাথের এরকম একটা নির্দিষ্ট কিছু ভাবনা চিন্তাও ছিল, যেটা আমরা তার অনেক লেখাতেও পাই। সেটা যেমন আমরা ঘরে বাইরেতে খুব পরিষ্কারভাবে তিনি কিন্তু একটা রাজনৈতিক পথ হিসেবে ওই উগ্রতার কথা, মানে তার মতে এবং গোরা ঘরে বাইরে এগুলো আছে তো, কিছুটা বোধহয় চতুরঙ্গ খানিকটা কিছুটা। তো এই ফলত রবীন্দ্রনাথের এর ব্যাপারে একটা আলাদা দৃষ্টিকোণ ছিল।
কিন্তু এমন নয় যে তিনি আম্বেদকর জানিয়ে লড়াই করছিলেন, সেই লড়াইটা রবীন্দ্রনাথেরও যে লড়াই ছিল না এমন বলা যাবে না, এটা তারও লড়াই ছিল। আচ্ছা, এই আমাদের কথাগুলোর মধ্যে বারবারই যাদের কথা চলে আসছে তাদের সঙ্গে আম্বেদকরের সম্পর্ক নিয়েও একটু কথা বলা যাক। সেটা হচ্ছে কমিউনিস্টরা। কমিউনিস্টদের সঙ্গে আম্বেদকর পন্থীদের একটা বলা যায় বৈরিতা সম্পর্কই রয়ে গেছে, এবং যেটা স্বাধীন ভারতে বোধহয় বেড়েই গেছে কমার বদলে। এই যে ব্যাপারটা ঘটেছে যে একবার মাত্র বোধহয় ওই গিন্নি কামগার ইউনিয়ন নিয়ে একটা কাছাকাছি আসার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তখন কমিউনিস্ট পার্টির অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গে তার সঙ্গে শেষ পর্যন্ত একমত হতে পারেননি আম্বেদকর শ্রমিক আন্দোলন নিয়ে, সেই জন্য তারপর আবার দূরত্ব বেড়ে যায়। এই যে ভারতবর্ষের কমিউনিস্টরা এবং আম্বেদকর পন্থীরা এরা কাছাকাছি আসতে পারলো না, এতে কি এই দুই পক্ষের রাজনীতির কোনো ক্ষতি হয়েছে আপনি মনে করেন, বা এর ফলে ভারতবর্ষের নিচুতলার মানুষের কোনো ক্ষতি হয়েছে এরকম কি আপনি মনে করেন? ক্ষতি মানে সাংঘাতিক ক্ষতি হয়েছে, সাংঘাতিক ক্ষতি হয়েছে। স্বাধীন ভারত এরকম হতো না, এবং তারপরে তার গতিপথে আজকে এই যে মানে ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদ এসবও হতো না। একেবারেই এর মানে রাজনৈতিক ঐতিহাসিক গতিটাই আলাদা হয়ে যেত যদি সেই সময় কমিউনিস্ট এবং হচ্ছে যে দলিত আন্দোলন, আম্বেদকরবাদী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলন এটা যদি পরস্পরের সাথে হাত মেলাতে পারত সেই সময়, তাহলে কিন্তু এটা হতো না। এবং আজকেও কমিউনিস্ট আন্দোলন এবং দলিত আন্দোলন যদি কাছাকাছি আসতে পারে এবং তাদের মধ্যে যদি সেই সেতুবন্ধনটা আজকেও তৈরি করা যায়, তাহলেও কিন্তু এটা একটা বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই সময় তো বটেই, সেই সময় তো খুব বড় ধরনের সুযোগ ছিল। কিন্তু কমিউনিস্ট পার্টির সমস্যা তো হচ্ছে যে কমিউনিস্ট পার্টি তো কংগ্রেসের পেছনে পেছনে যাচ্ছিল। সে তো কংগ্রেসের মানে কংগ্রেসকেই সে সামনে রেখে এগোবার কথা ভাবছিল। সুতরাং তার পক্ষে তো সম্ভব হয়নি আম্বেদকরের কথা বোঝা। এবং কমিউনিস্ট পার্টির মধ্যে যে আমরা বর্ণ হিন্দুদের প্রশ্নটা আলোচনা করছি, মানে প্রধান জাতীয়তাবাদী শক্তি হিসাবে আপনি বলছেন কমিউনিস্টরা তখন কংগ্রেসকেই ভাবছিল। হ্যাঁ, কংগ্রেসকেই ভাবছে। এখানে সব মজার সব নানান মানে কি বলবো, মজার শব্দটা বলছি, কিন্তু দুঃখজনক সব বিষয় আছে। 1932 সালে 4টে কমিউনিস্ট পার্টি তারা ভারতের পার্টিকে চিঠি দিল যে তোমরা এই যে কংগ্রেসের পেছন পেছন যাচ্ছ, এটা খুব বাজে করছো, এটা ভুল করছো। তোমার শক্তি বৃদ্ধি নির্ভর করছে কংগ্রেসের শক্তি কমার ওপর। কংগ্রেসের শক্তি যদি না কমে তোমার শক্তি বাড়বে না, আর কংগ্রেসের যদি শক্তি বৃদ্ধি হতে থাকে তাহলে তোমার শক্তি কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর তোমরা যেটা করছো সেটা হচ্ছে যে কংগ্রেসকে তোমরা বাড়িয়ে যাচ্ছ। 32 সালে তখনও এরা ভারতের কমিউনিস্ট পার্টি তখনও এর সদস্য নয়, আন্তর্জাতিকের সদস্য তখনও ফর্মালি হয়নি। সেই সময় 4টে কমিউনিস্ট পার্টি, তার মধ্যে জার্মানির কমিউনিস্ট পার্টি ছিল, চীনের কমিউনিস্ট পার্টি ছিল, ব্রিটিশ পার্টি ছিল, এরকম 4টে পার্টি ছিল যারা এই চিঠি তারা দেয়, একটা ওপেন লেটার দেয়। ভারতের কমিউনিস্টরা শুনল না। কখনোই ভারতবর্ষের কমিউনিস্টরা কংগ্রেসের মানে হাত ছাড়তে রাজি হয়নি। কংগ্রেসকে তারা জাতির শ্রেষ্ঠ দেশপ্রেমিক প্রতিষ্ঠান বলে ঘোষণা করেছে। এটা হবে কি করে? আর আম্বেদকরের কি মূল্যায়ন ছিল গান্ধী সম্পর্কে, কংগ্রেস সম্পর্কে? একেবারেই তিনি মানে করতেন না। মানে গান্ধীকে যেখানে কমিউনিস্টরা জাতির পিতা বলে আগেই স্বীকার করে নিচ্ছে যে তিনি জাতির পিতা, মানে দেখবেন আমার এই নিয়ে লেখাও আছে যে মানে এটা তো ডকুমেন্ট কমিউনিস্ট পার্টির, যে গান্ধীকে জেল থেকে ছাড়িয়ে না নিয়ে আসতে পারলে আমরা যেন ভেসে যাচ্ছি, লিখছে আমরা ভেসে যাচ্ছি, জাতি ভেসে যাবে যদি গান্ধীকে ছাড়িয়ে না নিয়ে আসা হয়। এবার গান্ধী যখন কে লিখেছেন এটা সম্পাদকীয় লেখা হচ্ছে, আচ্ছা, কমিউনিস্ট পার্টির পত্রিকায় সম্পাদকীয় লেখা হচ্ছে, ঠিক আছে। সুতরাং জাতির শ্রেষ্ঠ দেশপ্রেমিক প্রতিষ্ঠান এবং তার শ্রেষ্ঠ নেতা হচ্ছেন গান্ধীজি, এইটা ছিল হচ্ছে কমিউনিস্ট পার্টির মূল্যায়ন। আর আম্বেদকরের মূল্যায়নটা কি ছিল সেইটা আমি জাস্ট ছোট্ট করে একটু বলে রাখি। অনেক কিছু এটা নিয়ে বলা যায়, কিন্তু গান্ধী প্রশ্নে গান্ধী নিয়ে তো প্রচুর লেখা আছে আম্বেদকরের। গোলটেবিল বৈঠকে গান্ধীও যাচ্ছেন, আম্বেদকরও যাচ্ছেন, ঠিক আছে। সেখানে বলছেন যে কংগ্রেস সম্বন্ধে আমি আর কি বলবো, তাদের দৃষ্টিভঙ্গি কী ছিল, আমি প্রকৃত সত্যের অপব্যাখ্যা করছি না বা অতিশয়োক্তিও করছি না। এটা বলতে হয় যে গোলটেবিল বৈঠকে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ছিল এই যে ভারতে কংগ্রেসই একমাত্র দল, অন্য আর কাউকে গণ্য করার দরকার নেই, এবং ব্রিটিশের উচিত একমাত্র কংগ্রেসের সাথেই মিটমাট করা।
গোল টেবিল বৈঠকে ওটাই ছিল শ্রী গান্ধীর বক্তব্যের মূল সুর। 1, 2 তিনি সেখানে গিয়েছিলেন, মানে গান্ধীজি তিনি সেখানে গিয়েছিলেন ঠিক যেন নরসিংহ মেহতার গান গাইতে গাইতে তিনি কোনো বৈষ্ণব তীর্থে চলেছেন। শ্রী গান্ধী এটাও ভুলে গিয়েছিলেন যে তিনি এক রাজনৈতিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। পুরো ব্যাপারটার কথা যখন আমি চিন্তা করি তখন আশ্চর্য হয়ে ভাবি, কোনো জাতি কখনো কি শ্রী গান্ধীর চেয়ে অযোগ্যতর কোনো প্রতিনিধিকে পাঠিয়েছে জাতীয় আপোষ মীমাংসার শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য? গান্ধীকে যোগ্য নেতা বলে আম্বেদকর কখনোই মনে করতেন না, সেটা নানানভাবে তিনি বলেওছেন। সুতরাং কংগ্রেস সম্পর্কে তার বরাবরই ধারণা ছিল সেটা হচ্ছে এটা বর্ণ হিন্দু জমিদারদের দল এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দল। তার নেতা গান্ধী সম্পর্কেই ধারণা। এদিকে কংগ্রেসের ধারণা ঠিক উল্টো, এই কমিউনিস্ট পার্টির ধারণা ঠিক উল্টো। কমিউনিস্ট পার্টির ধারণা হচ্ছে যে কংগ্রেস হচ্ছে শ্রেষ্ঠ দেশপ্রেমিক প্রতিষ্ঠান এবং গান্ধী হচ্ছে, মানে এটা কমিউনিস্ট পার্টির মধ্যে অন্য লোকও ছিল, ক্যালকাটা গ্রুপের ধারণা অন্য ছিল, তারা আবার গান্ধী বিরোধী ছিল, এরকম ছিল। কিন্তু আমি যে পার্টির যে ফর্মাল বক্তব্য, সেই ফর্মাল বক্তব্যটা ছিল এইটা। ফলত তারা কিছুতেই আম্বেদকরের সাথে ইয়ে করলেন না। উল্টো দিকে তার পাশাপাশি আরও সমস্যা ছিল, সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টির মধ্যে আজও উচ্চবর্ণের লোক বেশি, তো নেতৃত্বে পুরুষ বেশি, উচ্চবর্ণ বেশি। তাহলে পুরুষ এবং উচ্চবর্ণের লোক যদি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বেশি থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আলোচিত হবে না। নারী প্রশ্নকে বোঝা যাবে না, বর্ণ প্রশ্নকে বোঝা যাবে না, আম্বেদকরের ভূমিকা, দলিত আন্দোলনের ভূমিকা ভারতবর্ষে এগুলো বোঝা যাবে না। এইগুলো ছিল, এখনও আছে, এখনও আম্বেদকরের বিরুদ্ধে লম্বা লম্বা লেখা মানে আছে, চলছে গোটা ভারতবর্ষেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব জটিল একটা বিষয় আছে এখানে। একটা 3 নম্বর সমস্যা আছে। কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি জন্মলগ্ন থেকেই কেমন যেন একটা ভেবে নিয়েছে যে মানুষকে, জনগণকে সংগঠিত করার অধিকারটা তার একারই, এই অধিকারটা অন্য কারুর নেই। তুমি কেন করবে? আমি করব। দলিত সে তো শ্রমিক, আম্বেদকর বলছেন তো দলিত, সুতরাং তাকে দলিত সংগঠনের মধ্যে আমি নিয়ে আসবো। আর কমিউনিস্টরা সেটাকে তার কম্পিটিশন হিসেবে দেখছেন, তার প্রতিযোগী হিসেবে দেখছেন। বলছে সে এটা করছে মানে সে শ্রমিকদের ঐক্য ভাঙছে। এটা আপনি ওই গিন্নি কামগার ইউনিয়নের ব্যাপারটার কথা বলছেন। তাহলে এই যে প্রতিযোগী হিসেবে দেখা, মানে প্রতিযোগী হিসেবে দেখছে কেন? দেখছে এই কারণে, কারণ সে মনে করছে যে তাকে সংগঠিত করার অধিকার একমাত্র কমিউনিস্ট পার্টিরই আছে। যদি 2টো কমিউনিস্ট পার্টি থাকে, কি 3টে কমিউনিস্ট পার্টি থাকে, কি 4টে কমিউনিস্ট পার্টি থাকে, তাহলেও কমিউনিস্টদের সম্পর্কেই এটা ভাবে যে ওর কি অধিকার আছে, আমার অধিকার আছে। তাহলে আমি কাউকেই সহ্য করব না, আমি অন্য কমিউনিস্ট পার্টিকে সহ্য করব না। কমিউনিস্ট পার্টির বাইরে যে শ্রমিকরা রয়েছেন, শ্রমিকরা তো শুধুমাত্র কমিউনিস্ট পার্টিতে নেই, শ্রমিকরা অন্য বহু পার্টিতে আছে। শ্রমিক পার্টি থাকতে পারে, অন্যান্য শ্রমিক পার্টি থাকতে পারে। তো তাদেরকে আমি সহ্য করব না, এদের সবাইকে আমি কম্পিটিটর ভাববো, আর আমি শুধু নিজেকেই আমি একমত দ্বিতীয়ম নেতা ভাববো। সেটা ভাবলে তো কোনো শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তোলাটা মুখের কথাই থেকে যায়। শ্রেণী ঐক্যের কথাগুলো খুব মানে কি বলে, এগুলো ভান থেকে যায়, এগুলো মানুষের সাথে প্রতারণা থেকে যায়, এগুলো বাস্তবে তার কোনো রূপদান হয় না। কমিউনিস্টরা চিরকাল সেটা করে এসছে এবং আজও করে যাচ্ছে, যার ফলে এই সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি আমাদের আলোচনাটাকে গুটিয়ে আনি, সে তাহলে আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাইবো সেটা হচ্ছে যে আম্বেদকর সংবিধান প্রণেতা, এই ধারণাটার যেমন কিছু বাস্তব ভিত্তি আছে আপনি বললেন, যদি সংবিধান প্রণেতাভাবে একলা করে নাও বলতে চাই, তাহলেও সংবিধান তৈরির একজন অন্যতম গুরুত্বপূর্ণ রূপকার সংবিধানের। কিন্তু তিনি আবার ভারতীয় সংবিধানের অন্যতম বড় সমালোচকও। তার একটা তো যখন উনি পদত্যাগ করছেন মন্ত্রিসভা থেকে, তার সেই যে বক্তৃতা তার মধ্যে আছে। পরেও বিবিসিকে উনি একটা সাক্ষাৎকারে পরিষ্কার বলেছিলেন যে আমি মনে করি না যে ভারতে গণতন্ত্র টিকে থাকবে। তার কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক গণতন্ত্র রয়েছে, কিন্তু আমরা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি না, এইভাবে গণতন্ত্র টিকতে পারে না। উনি যে শব্দবন্ধটা ওই সাক্ষাৎকার ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে যে যেটা থেকে যাবে সেটা হচ্ছে প্যারাফার্নালিয়া অফ ডেমোক্রেসি, মানে আচারগুলো রয়ে যাবে, গণতান্ত্রিক আচারগুলো। আজকে ভারত যেখানে এসে দাঁড়িয়েছে সেইখানে আপনার কি মনে হচ্ছে যে আম্বেদকরের ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার দিকে চলে যাচ্ছে? এবং সেক্ষেত্রে এই যে আপনি এতক্ষণ ধরে যেটা বললেন যে ভারতে সামাজিক
সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার, সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটা অন্যতম বাধা ছিল কংগ্রেস, যেটা আপনি বললেন যে তাই নিয়ে আম্বেদকরের মূল্যায়ন, কমিউনিস্টদের মূল্যায়নের তফাৎ ছিল, সবই আপনি বললেন। কিন্তু এই মুহূর্তে ভারতে গণতন্ত্রের জন্য যে আন্দোলন চলছে, আমরা দেখছি যে তার নেতৃত্ব হিসাবে উঠে এসেছেন কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এবং যে দলগুলো বলা যায় খানিকটা আম্বেদকরপন্থী রাজনীতি থেকে উঠে আসা দল, রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদের দল, এখন লালু প্রসাদ অতিবৃদ্ধ, তার ছেলে নেতৃত্বে তেজস্বী যাদব, অন্যদিকে মুলায়ম সিং যাদব, এরা সবাই জয়প্রকাশ নারায়ণের আন্দোলন থেকে এসেছিলেন, মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব, তারা রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিয়েছেন। তাহলে এখন যদি আমরা ভবিষ্যতের কথা ভাবি, যে আম্বেদকরের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীটা তো অত্যন্ত হতাশা থেকে উঠে আসা একটা ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী সফল হওয়ার দিকে খানিকটা এগিয়ে গেছে, এটা আমাদের অনেকেরই তো মনে হচ্ছে, হ্যাঁ, মানে সত্যি হওয়ার দিকে। তা থেকে যদি আটকাতে হয়, ভারতে যদি গণতন্ত্র টিকিয়ে রাখতে হয়, তার যে আন্দোলন, তাতে এখনকার কংগ্রেসের ভূমিকা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি হয় যে সময় পাল্টায়, তার সঙ্গে সবাই পাল্টায়, ভূমিকাগুলোও পাল্টে যায়, তাই তো। কংগ্রেসের সঙ্গে যদি দেখা যায় যে সেই সময় কংগ্রেসের সাথে সম্পর্কটা তো আম্বেদকরের খুবই খারাপ। খারাপ বলতে শুধু আম্বেদকরের সাথে খারাপ এমন নয়, এ তো মারপিটের সম্পর্ক। কংগ্রেসি গুন্ডারা দলিত ফেডারেশনের প্রেস জ্বালিয়ে দিল বোম্বেতে। এটা আমি বলছি যে 45, 46, 47-এ মারপিট চলছে, ঠিক আছে। কংগ্রেসের এরা আক্রমণ করছে, গুন্ডারা বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। এইগুলো কংগ্রেসের সাথে সেই সময় এই ধরনের সম্পর্ক ছিল। এই সম্পর্কের উৎসটা ছিল যে কংগ্রেসের মধ্যে বর্ণ হিন্দুদের আধিপত্য আর আম্বেদকরের যে দলিত মুভমেন্ট, এই দুটো তো একেবারে কন্ট্রাডিক্টরি, একে অপরের শত্রু। সেই জায়গা থেকে কংগ্রেসের সাথে এটা ছিল। এখন যেটা হয়েছে দেখুন, সেই সময় যে যারা অতি দক্ষিণপন্থী, এই অতি দক্ষিণপন্থীদের মধ্যে একটা বড় অংশ তো কংগ্রেসের মধ্যে ছিল। সেই সময় আরএসএসের সদ্য জন্ম হয়েছে, 25 সালে আরএসএসের জন্ম। তারপরে আরএসএস কখনোই খুব যে সুবিধা করতে পেরেছে এমন নয়। হিন্দু মহাসভার ক্ষমতা ছিল, হিন্দু মহাসভার একটা শক্তি ছিল, কিন্তু হিন্দু মহাসভার মধ্যে অতি দক্ষিণপন্থীরা যা ছিল, কংগ্রেসের মধ্যেও প্রায় সমসংখ্যক অতি দক্ষিণপন্থীরা ছিল। ফলত কংগ্রেসের একটা প্রবল আম্বেদকর বিরোধী ক্যারেক্টার ছিল। এখন তারপরে আজকে যদি সেখান থেকে একদম জাম্প করে যদি আমরা আজকে চলে আসি, আজকে এই যে অতি দক্ষিণপন্থীরা তো আজকে ফুলে ফলে পল্লবিত। তাদের নিজস্ব রাজনৈতিক দল বিজেপি 80 সালে প্রতিষ্ঠা হওয়ার পর তারা বিজেপিকে সামনে রেখে তারা এগোচ্ছে, এবং ক্রমশ দেখা যাচ্ছে রাম মন্দিরের ঘটনাটাকে তারা খুব সাকসেসফুলি ব্যবহার করা, সারা বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলনের পতন, ভারতবর্ষেও কমিউনিস্ট আন্দোলনের পিছু হটা, এই সব মিলিয়ে তারা একটা খুব অনুকূল পরিস্থিতির পেয়েছে 2014 সালের পর থেকে। তাদের হাতে তো পুরো সেই হিসেবে রাষ্ট্র ক্ষমতা। সব মিলিয়ে এখন তারা প্রধান শত্রু। সেখানে অবশ্যই কংগ্রেসের মধ্যে আমি বলবো গার্ড নেব, সেটা হচ্ছে যে গোটা কংগ্রেস পার্টি এই গণতন্ত্রের সংগ্রামে কতটা ঝাঁপাচ্ছে সেটা নিয়ে এখনও পরীক্ষিত নয়। কিন্তু অন্ততপক্ষে রাহুল গান্ধীর কথা যদি আমি বলি, রাহুল গান্ধীর একটা অন্য ধরনের দেখা যাচ্ছে, অন্য ধরনের একটা বক্তব্য বা অন্য ধরনের একটা প্রচেষ্টা, সেটা দেখা যাচ্ছে। আসলে কংগ্রেসের মধ্যে চিরকাল কিন্তু এটা ছিল। আপনি যদি এটা দেখেন, সেটা হচ্ছে যে কংগ্রেসের মধ্যে চিরকাল এটা ছিল, নানা রকম মতে। আমি শুধু জওহরলাল নেহরুকেই যদি ধরি, জওহরলাল নেহরুর পেছনে যে একটা সফট কর্নার ছিল কমিউনিস্টদের, এমনি নয় তো। জওহরলাল নেহরুর লেখাগুলো পড়লে জওহরলাল নেহরুর সঙ্গে যে চিড়িচাপাটিগুলো আদান প্রদান হচ্ছে, খুব জওহরলাল নেহরু প্রচণ্ড, আমি বলবো যে সমাজতন্ত্রী ছিলেন, আর কি, সোশ্যালিস্ট ছিলেন, খুব উচ্চকিত সোশ্যালিস্ট ছিলেন। ক্ষমতায় আসার পর বদলালেন, সে তো অন্য প্রশ্ন। কিন্তু আমি বলতে চাইছি যে এই উপাদানগুলো তো আছে নেহরু পরিবারের মধ্যে, এটা তো আর শ্যামাপ্রসাদের মধ্যে পাওয়া যাবে না, কিংবা হিন্দু মহাসভা, বিজেপি, তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে তো এই প্রগতিশীলতা নেই। কংগ্রেসের মধ্যে হলেও সেই প্রগতিশীলতা কিছু তার আছে, সেটা কখনো কখনো ফুটে বেরোতে পারে।
কখনো এমন কোনো একটা পরিস্থিতিতে সেইটা ফুটে বেরোলো, এটা হতে পারে। আজকে সেটা রাহুলের মধ্যে দিয়ে কিছু পরিমাণে দেখা যাচ্ছে যে রাহুল যেভাবে বিষয়টাকে অ্যাড্রেস করছেন সেটা দেখা যাচ্ছে। এখন সেটাই আগামী দিনে কী হবে সেটা তো আমরা জানি না। যদি আগামী দিনে কংগ্রেস ক্ষমতা আছে, কংগ্রেস কীভাবে আচরণ করবে সেটাও আমরা জানি না। এই গোটাটাই আলাদা। কিন্তু আজকের লড়াইতে অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে যে রাহুল গান্ধী, নেহরু পরিবার এবং কংগ্রেসের একটা অংশের অবশ্যই তার একটা পজিটিভ ভূমিকা আছে। মানে এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে বাস্তবকেই অস্বীকার করবে। শঙ্করদা, আপনি আমাদের পডকাস্টে এলেন এবং আমাদের প্রচুর প্রশ্নের জবাব দিলেন। আপনার কথা থেকে নিশ্চয়ই আরও প্রশ্ন উঠে আসবে, আমরা চাই তাই হোক, তার কারণ এখানে সব প্রশ্ন চলবে। নমস্কার।